যে নেটফ্লিক্সে এক্সট্রা টাকা ভরে এক্সট্রা রিচার্জ করে বেকার ওখানে রেখে দিয়ে কোনো লাভ নেই। তা আমারও ইয়ে করা রয়েছে, তা আমি ভাবছি যে আর বেকার ওই নেটফ্লিক্স রাখবো না, থাক। ওয়াইটি যখন রয়েছে ফ্রিতে, ওয়াইটি যখন দেখছি মানে শুধু নেটেতেই হয়ে যাচ্ছে, নেটফ্লিক্সের মধ্যে তো এক্সট্রা করে টাকা ভরতে হচ্ছে না, নেট ভরতে হচ্ছে না, তাহলে এখানে যে রোমাঞ্চকর যে নাটকগুলো দেখতে পাচ্ছি, একটার পর একটা সিরিজ দেখতে পাচ্ছি, একদম কি বলবো, মানে একটা সিরিজ দেখার পরে তারপরে আরেকটা, মানে কিভাবে আসবে কি না আসবে এগুলো আমরা বুঝতে পারছি না, ধম করে আরেকটা চলে আসছে, মানে একদম সাসপেন্সে ভরা, একদম পুরোপুরি সাসপেন্সে ভরা এত সুন্দর এপিসোডগুলো দেখছি। তো আমার মনে হয় না বেকার টাকা খরচ করে নেটফ্লিক্সে যাবো, বুঝছো, এখানটাই বসেও থাকবো, একদম ওয়াইটিতেই বসে থাকবো ঘ্যাট হয়ে, আর এখানেই একদম অভিনয় দেখবো, একদম পুরো রিয়েল অভিনয়গুলো দেখবো। কেন ওখানে বানানো প্রডিউসার ডাইরেক্টর এগুলো করবো, এরা নিজেরা বসে যেগুলো বানাচ্ছে আমরা একদম র ভিডিও দেখবো, বুঝতে পেরেছো? আচ্ছা, কার কার পছন্দ হচ্ছে এই অভিনয়গুলো? আমি মনে করি যে সবারই পছন্দ হচ্ছে, কেন এখন তো এগুলো ট্রেন্ডে চলছে, তো তোমাদের প্রত্যেকেরই পছন্দ হওয়ার কথা। বউ বিক্রি করা, বর বিক্রি করা, সংসার বিক্রি করা, ঘর বিক্রি করা, এগুলোই তো চলছে, এগুলো আশা করি তোমাদের পছন্দই হবে আর কি। তো যাই হোক, তো আজকে আরো একটা নাটক দেখলাম। হ্যাঁ, এই নাটকটা হয়ে গেল হচ্ছে বর বিক্রি করা। বর কেউ বিক্রি করতে চাইছে না, বর কেউ বিক্রি করতে চাইছে না, নীরবে পাড়ার থেকে বেরিয়ে এসেছে, পাড়ার লোক কিচ্ছু জানে না, বাড়িতে অশান্তি হয় না হয় বাড়ির পাড়ার লোক কিচ্ছু জানে না, একদম নীরবে বেরিয়ে এসেছে, অথচ ওয়াইটিতে এসে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল করছে, এবং ও বলছে ও নীরবে বেরিয়ে এসেছে, নীরবে চুপচাপ থেকে অশান্তি না করে বাড়ির থেকে বেরিয়ে এসেছে, পাড়ার লোক কিচ্ছু জানেনি এবং কোনোদিন পাড়ার লোক জানতেও পারবে না, অথচ ক্যামেরাটা আমরা ওর বেডরুম অবধি পৌঁছেছে, আর ওর হচ্ছে ওখানে বসে ওর কেচ্ছা এবং বরের কেচ্ছা ওয়াইটিতে নিয়ে এসে বিক্রি করছে, বুঝতে পেরেছো? অথচ ও বলছে পাড়ার লোক কিচ্ছু জানে না আর কেউ জানবেও না, বুঝতে পেরেছো? কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, যুক্তিতে প্রত্যেকটা কথা বলবো। ভিডিওটা হয়তো বড় হতে পারে, প্রত্যেকটা কথায় যুক্তি দিয়ে বলবো, একটা কিন্তু অযৌক্তিক কথা বলবো না। তো তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি এবং সুস্থই আছি। ভিডিও কবেকার আমাদের সাথে শেয়ার করা হয়েছে? মঙ্গলবারের ভিডিও আমাদের সাথে শেয়ার করা হয়েছে। মাঝখানে সেজে গুজে ফিল্টার লাগিয়ে যে জায়গাটাতে বসে দুপুর 2টোর সময় আমাদের সাথে শেয়ার করা হয়েছে বরের যে কেচ্ছা কাহিনী, সেটা হচ্ছে বুধবার শুধুমাত্র ওই পার্টটুকু করে মঙ্গলবারে ভিডিওর সাথে শেয়ার করে দেওয়া হচ্ছে। তাহলে আজকে হচ্ছে শুক্রবার, মাঝখানে বৃহস্পতি শুক্রবার কোথায় গেল? শুক্রবারের ভিডিও যদি মনে করি শনিবার দিন আসবে, মাঝখানে বৃহস্পতিবারটা কোথায় গেল? বুধবার দুপুর 2টো 2:30, সম্ভবত 2:30 বলেছে, তো 2:30 ধরে নিলে 2:30, বুধবার 2:30 থেকে বৃহস্পতিবার গোটা দিনটা কোথায় গেল? হাওয়ায় উবে গেল? হাওয়ায় কি উবে চলে গেল? এক ফোঁটা তোমরা কি একটুখানি আন্দাজ করতে পেরেছো কোথায় গেল? এটাই যে ফ্ল্যাট থেকে বাড়ি আমার শুধুমাত্র টোটোর ডিস্টেন্স, টোটো আমাকে নিয়ে যেতে পারবে, টোটো আমাকে নিয়ে আসতে পারবে, এরকম ডিস্টেন্সে আমি ফ্ল্যাট নিয়েছি, বাড়িটা আমার সেই ফ্ল্যাট এই ডিস্টেন্সে। তার মানে আমি বুধবার দুপুরবেলা ভিডিও করে দিয়ে আমি বাড়ি চলে গিয়েছিলাম, ওখানে গিয়ে আমি যেরকম করে থাকি সেরকম করে থেকে একটা রাত থেকে বৃহস্পতিবার হয়তো সারাদিন থেকেছি, বৃহস্পতিবার রাতে হয়তো ফিরে আসতে পারি, বা শুক্রবার সকাল থেকে যখন ভিডিও করব তার মানে বৃহস্পতিবার ফিরে আসতে পারি। যদি শুক্রবারের ভিডিও আসে তাহলে এই কথাটা বলতে পারি আমি, বুঝতে পেরেছো? মাঝখানে কিন্তু দিনগুলো নেই, মাঝখানে কিন্তু ক্ষণগুলো নেই, মানে ও এক এক দিনে এক একটা পার্ট করে 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 জুড়িয়ে দিচ্ছে, বুঝতে পেরেছো? পার্ট করে 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 তোমাদের সামনে জুড়ে যাচ্ছে, এখানে কিন্তু কোনো ফ্রেশ ব্লগ নেই, এটা তোমাদের সবার প্রথম বলে রাখলাম। দ্বিতীয়ত কথা, বরের প্রসঙ্গে আসছি। দ্বিতীয়ত কথা, মঙ্গলবারে যে নাইটিটা পরে ও ভিডিও করেছে, সারাদিন ধরে নাইটিটা পরে যে ভিডিওটা করেছে, বুধবার 2:30 অবধি ওই নাইটি পরে ও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও করেছে এবং সাথে এখানে বরকে প্রত্যুত্তর করেছে, প্রশ্ন করেছে। তাহলে ও যে বলে ওর 2টো বাচ্চাকে ও খুব সুন্দর যত্নে রেখেছে, একটা হচ্ছে শেরু বাবা, একটা হচ্ছে ননী সোনা, তাহলে ননী সোনার সকালবেলার ভোগ কে দিল? ও বাসি নাইটি এখনো অবধি ছাড়েনি, রাত দুপুর 2:30 বাজে, তাহলে ননী সোনার ভোগ কে দিল? সকালবেলার ভোগ ননী সোনাকে কে দিল? হয়ে গেল 3 নম্বর পয়েন্ট।
ও নিজেই গত সোমবারের ভিডিওতে বলেছে যে ওর এখন মাসিক ঋতু চলছে, তাহলে কিভাবে মঙ্গলবার বিকেলবেলা চা বানাতে বানাতে এই কথাটা ও আরেকবার বলল, ননিকে দিয়ে আসলাম, এসেই আমি চা বানাতে বসলাম, আমি ননিকে দিচ্ছিলাম, সেই সময় শেরু বাবা আমাকে দেখছিল। আচ্ছা, ননিকে দেওয়া এটাও একটা ব্লগিং এর পার্ট হতে পারে, কিন্তু কেন আমরা ননিকে দেওয়ার ব্যাপারটাগুলো দেখতে পাচ্ছি না? কোনো ক্ষেত্রে ননিকে ভোগ দেওয়ার ব্যাপারগুলো আমরা কেন দেখতে পাচ্ছি না? এখানে একটু সন্দেহ হচ্ছে না? কারণ ও বলেছে ওর এখন মাসিক ঋতু চলছে এবং এই সময় আমরা কেউ ঠাকুর ধরি না, তাই তো? মঙ্গলবার এই কথা বলার সাথে সাথেই সোমবার বলেছে, মঙ্গলবারেই বলল যে আমি ননিকে দিয়ে আসলাম, এবং মঙ্গলবার বলে আসলো আমি ননিকে দিয়ে আসলাম, যেটা সম্পূর্ণ মিথ্যে কথা। ওই সময় আমরা কেউ ঠাকুর ধরি না, তোমরা জানো। এবার মঙ্গলবার থেকে বুধবার দুপুর 2:30 অবধি বাসি নাইটি পড়া, তাহলে ননিকে সকালবেলা ভোগ কে দিল? এত অবহেলা নাকি এত মিথ্যে? প্রত্যেকটা মিথ্যে পদে পদে ধরা পড়ে যাচ্ছে। হয়ে গেল ব্যাপারটা। এবার আসি সর্বশেষ, মাঝখানে ওর হাজবেন্ডের ব্যাপারটা সেটা নিয়ে আলোচনা করব। এবার আসি সর্বশেষে তিনি 2 কাপ চা বানালেন। মঙ্গলবার বিকালে চায়ের জল নিল 2 কাপ চা। ঘরের মধ্যে কে ছিল ওখানটায়? ও তো বলেছে যে আমি একা এখন রয়েছি এখানটায়, আমি একা আছি। তাহলে ঘরের মধ্যে একা থাকলে একটা মানুষ ওই ছোট্ট কাপে 2 কাপ চা আটে না। ওই কাপে 2 কাপ জল নেওয়া হয়েছে, 2 কাপ চা বানানো হয়েছে। কার জন্য 2 কাপ চা বানানো হলো? তাহলে কি এই যে পরক্রিয়া ব্যাপারটা আসছে, তাহলে এটা কি হাজবেন্ডের তরফ থেকে আসছে নাকি এর তরফ থেকে আসছে? কেন এ যদি সত্যি সত্যি যেটা আমাদের প্রিটেন্ড করার চেষ্টা করছে, ও যেভাবে প্রিটেন্ড করার চেষ্টা করছে হাজবেন্ডের সাথে ওর কোনো সম্পর্ক নেই, এটা যে ও বোঝানোর চেষ্টা করছে, তাহলে এই দ্বিতীয় ব্যক্তিটাকে যে আসে মাঝে মাঝে, যার ওই ট্রাক শুট পরা আমরা দেখতে পেয়েছি গ্রে কালারে, চা 2 কাপ বানানো হচ্ছে, কে মাঝখানে? যে অদৃশ্য মানুষটা কে? কোন অদৃশ্য মানুষ এসে ননির সেবা করছে? কে অদৃশ্য মানুষটা? এই পয়েন্টগুলো তোমরা কি দেখেছো? আচ্ছা, এরপরে ঘুমের থেকে উঠেই বলল সারা রাত আমি ঘুমোইনি। ভোর 4:45টার সময় আমার বাবা আমাকে ফোন করেছে, এতটাই আমরা আপসেট রয়েছি, ঘুম হয় না, একা থাকলে পরে আমাদের ঘুম হয় না, আমার ঘুম হচ্ছে না, সেই জন্য বাবা খুব অসুস্থ, মানে একটি টেনশন রয়েছে। সকাল বাবা এসে হাজির হয়েছে। তো যখন 4:30 বাজে, ও ঘুমিয়েছিল 11:30টার সময়, তো 11:30 থেকে 4:30 অবধি একটা নর্মাল ঘুম আরামসে ও দিয়ে নিয়েছে, বুঝতে পেরেছো? এবার 4:30 না 4:45, সরি ভুল বলবো না, 4:45 অবধি। তা 4:45 হচ্ছে রাত নয়। ও প্রথমত কথা বলে রাত 4:45টার সময় আমার বাবা আমাকে ফোন করেছে 2 বা 3 বার, যেহেতু ফোনটা সাইলেন্স ছিল সেই জন্য আমি বুঝতে পারিনি। আচ্ছা, ফোনটা সাইলেন্স ছিল, ঘুম হয়নি, তবু ফোনটা সাইলেন্স ছিল, বুঝতে পেরেছি, ভালো কথা। তো বাবা ওর কাছে পৌঁছে গেছে। আর যেটা বলতে যাচ্ছিলাম ওটা হচ্ছে ভোর 4:45, ওটা রাত 4:45 না। আর বাবা এসে পৌঁছে গেছে, আমি বিছানাটা উঠাইনি। এবং বিছানা যদি, মানে বাসি বিছানা যদি তুমি দুপুর 11টা অবধি রেখে দাও, সেটা তো অন্য কারোর দোষ নয়, এটা তো অন্য কারো দোষ না। কারণ তুমি বিছনাটা উঠাওনি, তুমি বিছনাটা ওরকম করে রেখেছো যাতে বাবা আসবে, বাবা এসে ওখানে বসবে এবং দর্শকদের সামনে এরকম করে আমি ভিডিওটা শুরু করব। আমি বিধ্বস্ত রয়েছে, মানসিক অবস্থা বিধ্বস্ত রয়েছে, আমার খুব খারাপ দিন যাপন করছি। এই ব্যাপারটা বোঝানোর জন্যই কিন্তু এই বিছনাটা উঠানো হয়নি, ওরকম করে মশারি টানিয়ে রাখা হয়েছে এবং বাবা আসা অবধি অপেক্ষা করা হয়েছে। না হলে কোনোদিন 9:45 অবধি কেউ বিছানা বেড এরকম করে রাখে না। 9:45 যথেষ্ট সকাল, 9:45টার সময় আমরা রীতিমতন কাজে বেরিয়ে যাই, তো যথেষ্ট সকাল, সমস্ত কাজটা সেরে। তো ওই সময় সারা রাত যখন আমার ঘুম হয়নি, তাহলে সকালবেলা উঠে ওগুলো পরিষ্কার করে নেবো না? ওটা দেখাতে হবে দর্শকদের সামনে যে আমার বাবা আসলো, তার আগে আমি এরকমই রয়ে গেছি, এরকমই আছি, বুঝতে পেরেছো? আচ্ছা, হলো। এবং বাবা কতটা কাছে থাকে যে বাবা বারংবার ফোন করার সাথে সাথে চলে আসে, বাবার বারবার দৌড় চলে আসে। কতটা আমার হাজবেন্ড প্রতিদিন এসে এবং চকলেট দেয়। আমি কন্ট্রোভার্সি কোথা থেকে যেরকম চকলেট দিতে থাকে। আচ্ছা, চকলেট আমার খেতে এত ভালো লাগে, এটা খেতে ইচ্ছে করে সবসময়। যাই হোক, তো এই যে হচ্ছে বাবা কতটা কাছে থাকে, যে বাবা এরকম করে বলার সাথে সাথে বাবা দৌড়ে আসে, বা বলার সাথে সাথে বাবা দৌড়ে আসে। হলো, এই ব্যাপারগুলো তোমাদের সামনে আমি ক্লিয়ার করলাম, যেগুলো একটু দৃষ্টিকটুর লেগেছে। এবার আসি মূল পয়েন্টে, সেটা হচ্ছে হাজবেন্ডের এই যে কথোপকথন। হাজবেন্ড যে এই কথাগুলো বলেছে যে
এই যে ব্লক করা আনব্লক করা, হাজবেন্ড যে কথাগুলো বলেছে ব্লক করা এবং আনব্লক করা। আচ্ছা, হাজবেন্ডকে কি রবিবারে ব্লক করেছে, তাই তো? রবিবারে ব্লক করেছে, মঙ্গলবারে ব্লক খুলেছে, এবং মঙ্গলবারের সাথে সাথেই হাজবেন্ড ভিডিও ব্লক খোলার সাথে সাথে ওকে মেসেজ করছে, মানে হাজবেন্ড অপেক্ষা করছিল কখন ব্লক খুলবে এবং আমি মেসেজ করবো, তাই তো? আচ্ছা, তো এই যে ব্লক করাটা, ও কি বললো যে আমি ব্লক করে রেখেছি কিন্তু মাঝখানে আর খুলে টুলিনি, একবারে মঙ্গলবারে গিয়ে খুলেছি। মাঝখানে কটা দিন থাকলো? মাঝখানে তো ওই একটা সোমবার থাকলো, ওই একটা 24টা ঘন্টা থাকলো, তাই না? যাই হোক, সেটাও অনেক বড় মনে করছে, ভালো কথা। দর্শকদের সামনে অনেক কিছু দেখানোর চেষ্টা করছে যেটা ও নয়, যেটা কিছুই ও করতে পারেনি। তো এই যে ব্লক এবং আনব্লকের মাঝখানে ও যে মেসেজ, একান্তই ব্যক্তিগত মেসেজ, হাজবেন্ড এবং ওয়াইফের মধ্যে একান্তই ব্যক্তিগত মেসেজ, সেটা ওয়াইটিতে নিয়ে এসে পাবলিক করলো। তার কারণটা কি? ও জানে যে আমি যখন চলে এসেছি, আমি যখন এই একটা বড় পদক্ষেপ নিয়েছি যে আমার এবং তোমার মধ্যে গন্ডগোল হয়েছে, তা এটাকে আমি শেষ পর্যায়ে নিয়ে চলে যাব, এতটাই আমি ইনকাম করব যাতে আমি এই চ্যানেলটা যাতে আমার বসে যদি যায় তাহলে আমার জন্য বসে আমরা খেতে পারি এবং আমি যেন মানে সুন্দর একটা ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি। এই কারণেই কিন্তু এই পদক্ষেপগুলো নেওয়া, তাই তো? তো এই যে বললো যে হাজবেন্ড যখন ওকে মেসেজ করেছে এবং মেসেজের যখন প্রত্যুত্তর করছে, তা এখানে প্রথম আমার পয়েন্ট সেটা হচ্ছে মেসেজ তো হাজবেন্ড সোশ্যাল মিডিয়াতে এসে করেনি, মেসেজ তো করেছে পার্সোনাল তাকে। তো পার্সোনাল যখন মেসেজ তাকে করেছে, তাহলে তার উত্তর, সে যদি কন্ট্রোভার্সি না চায়, সে যদি ব্লগিং চ্যানেলে দাঁড় করানোর জন্য কোনো এক্সট্রা এফোর্ট যদি না লাগায়, সে যদি জীবনযাত্রা দেখিয়ে থাকে, নিট অ্যান্ড ক্লিন তোমাদের সামনে জীবনযাত্রা দেখিয়ে থাকে, তাহলে কেন পার্সোনাল মেসেজ না করে হাজবেন্ডকে সোশ্যাল মিডিয়াতে এসে উত্তর দিতে হচ্ছে? ও তো চাইলে এখানে থামস আপ না দেখিয়ে ওখানটাই কিন্তু উত্তর দিতে পারতো, তাহলে সোশ্যাল মিডিয়ায় কিছু আসতো না। ও কি বলেছে? আমি নীরবে বেরিয়ে যাব, আমি নীরব থাকবো, আমি আমার কোনো কেচ্ছা বিক্রি করব না। সোশ্যাল মিডিয়াতে সবাই বিক্রি করছে, তার ঘর বাড়ি বউ সবাই বিক্রি করছে, আমি কিচ্ছু করব না, এটাই তো বলেছিল। অথচ ওর হাজবেন্ড যখন পার্সোনাল মেসেজ করেছে, সেই পার্সোনাল মেসেজটাকে ও পাবলিক করে দিয়ে ও বলছে ও সোশ্যাল মিডিয়াতে কোনো কেচ্ছা করবে না, কোনো কিচ্ছু বলবে না। এর অজুহাতটা কি দিল? যে আজকের থেকে আমি সব কথা বলবো। এর অজুহাতটা কি? এটা কিছুটা দায় চাপালে হচ্ছে ওর ভালোবাসার মানুষের উপরে। ও বলতে চাইলো যে তোমরা বারবার জিজ্ঞাসা করো কি হয়েছে বলো, পরিষ্কার করে বলো, এখন থেকে আমি বলবো। এতদিন কেন বলোনি? এতদিন তো আমার দর্শকরা যখন বাড়ির থেকে তুমি বেরিয়ে আসছিলে, তখনও তো তোমার দর্শকরা বলছিল বলো কি হয়েছে, কেন বলোনি? কেন হাজবেন্ডকে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দুজনে মুখোমুখি দাঁড়িয়ে তোমরা সব সুন্দর করে পরিষ্কার করে বলোনি? কেন গেমটা এরকম করে খেলা যাবে না। মানুষকে রয়ে শুয়ে খাওয়াতে হবে এবং মানে সুন্দর করে প্ল্যান করতে হবে যাতে আমার চ্যানেলটা সুন্দর করে আস্তে আস্তে গ্রো করে, বুঝতে পেরেছো? এই কারণেই সেই সময় বলেনি, বুঝতে পেরেছো? আর দাদা অতটা ডেসপারেট নয়, আমি মনে করি যে ও যতটা অভিনয় করছে দাদা অতটা অভিনয় করতে পারবে না, সেজন্য দাদাকে কোনোদিনও সামনেই আনিনি, অভিনয় করতে দেয়নি। মানে তুমি অভিনয় করলে ধরা পড়ে যাবো, থাক তোমার অভিনয় করতে হবে না, যা অভিনয় আমি করব, যা বলার আমি করব, বলো। আচ্ছা, এটা একটা হয়ে গেল। এবার বলছি এই যে মেসেজগুলো যে ফোন করে বলা হয়নি, তারই বা গ্যারান্টি কে দেবে? হতেই পারে হাজবেন্ডকে বলেছে তুমি আমাকে ঠিক এই মেসেজগুলো করবে, আমি ঠিক এই কথাগুলো তোমাকে বলবো সোশ্যাল মিডিয়াতে এসে, এবং দর্শকরা জেনে যাবে তোমার এবং আমার মধ্যে গন্ডগোলটা ঠিক কোন জায়গায়। দর্শকদের অজুহাত দিয়ে আমি কিন্তু বলে দিয়েছি, সোশ্যাল মিডিয়াতে এসে দর্শকদের অজুহাত দিয়ে বলেছি তোমরাই বলতে চাও, তোমরাই জানতে চাও, সেজন্য এখন থেকে সব আমি বলে দেব। এবং এই একটা পরিকল্পিত হবে
যে মেসেজটা করা হয়েছে, দুজনে মিলে প্ল্যান করে যে মেসেজটা করা হয়েছে, সেটা এমনভাবে আমি দর্শকদের সামনে তুলে ধরবো যাতে তোমরা দর্শকরা বুঝতে পারে যে এটা দাদাই করেছে এবং দাদার এবং আমার মধ্যে বিশাল বড় একটা গন্ডগোল চলছে। কিন্তু তখন আমি বলিনি, তার কারণ আমি ওই বাড়িতে ছিলাম, ওই বাড়িতে নুন খেয়েছি, তার নেমো খারাপই করবো না। আর এই বাড়িতে এসে আমি হোয়াইটের নুন খাচ্ছি। আচ্ছা, এই বাড়িতে যেও এসেছে, কতদিন ধরে এসেছে, একবার কি পেমেন্ট পেয়ে গেছে? আচ্ছা, তার মানে ধরতে পারি যে আগের থেকে যে ওয়াইটি টাকাগুলো ওর গচ্ছিত আছে ওর অ্যাকাউন্টে, সেই টাকার থেকে ও খাচ্ছে। তার মানে এখনো নেমো খারেমি করতে পারে। মানে 12 বছর যার সাথে আমি সংসার করে এসেছি, তার বাড়িতে বসে আমি কিছু বলতে পারবো না, তার কারণ তার আমি নুন খেয়েছি, তাই নুন খেলে পরে নাকি গুণ গাইতে হয়, সেটা ও গাইতে পারেনি, নিন্দাও ও করতে পারবে না। কি সুন্দর পরিকল্পিত, কি সুন্দর অভিনয়, চুম্বেশ্বরী অভিনয়। যাই হোক, আচ্ছা, এরপরে তার বক্তব্য হলো আমি কিন্তু ছেড়ে কথা বলবো না, আমারও ভূত ভবিষ্যৎ রয়েছে, আমি কিন্তু একটা জিনিসও ছাড়বো না, আমি প্রত্যেকটা জিনিস কিন্তু হাতিয়ে নেবই। মিনস আমার খোরপোশ বলো, এককালীন টাকা বলো, সেটা লাগবে। এবার এখানে যদি আমি একটু যুক্তি দিয়ে কথা বলি, তাহলে প্রথমত কথা, হাজবেন্ডের নামে যদি কোনো সম্পত্তি থাকে তাহলেই কিন্তু সেই সম্পত্তিগুলো সে পাবে। বেচুর নামে সমস্ত সম্পত্তি রয়েছে বলে কিন্তু যদি টিনা চাইতো তাহলে বেচুর কাছ থেকে কিন্তু নিতে পারতো। কিন্তু এখানে দাদার নামে আমি মনে করি না কোনো সম্পত্তি রয়েছে, যার মনে হয় না যে বাবা মা এখনো অবধি দাদার নামে কোনো সম্পত্তি করে, মিন্স বাড়ি ঘর জায়গা জমি কিছু করে দিয়েছে, আমার মনে হয় না। যদি এগুলো দাদার নামে করে দিয়ে থাকে তাহলে তার উপরে অধিকার, তার উপরে কেস করে কিন্তু তুমি খোরপোশ বা জমি জায়গা দামি করতে পারবে। কিন্তু যেহেতু দাদা এখনো পর্যন্ত নিঃস্ব, মিন্স দাদার এখনো পর্যন্ত কিন্তু কিচ্ছু নেই, কোনো কিছুই নেই, যেটা তুমি বলেছো, আমি তো পার্সোনাল ভাবে তোমাকে চিনি না, যেটা তুমি বলেছো দাদার এখনো অবধি কিছু নেই। যেহেতু দাদার এখনো অবধি কিছু নেই, তার মানে তুমি যদি খোরপোশ বা তুমি যদি কোনো জমি জমা বা তুমি এককালীন কোনো টাকা চাও, সেটাও কিন্তু মানে দাদার আয় অনুযায়ী হবে। দাদা যদি এখন 10,000 টাকা পেয়ে থাকে তাহলে হার্ডলি 3,000 টাকা তুমি মাসে পাবে, এবং জমি জায়গা যদি না থেকে থাকে তাহলে তুমি কিচ্ছু পাবে না। এটা হচ্ছে বাস্তব কথা। ওয়াইটিতে সে তুমি যতই চিৎকার চেঁচামেচি করো না কেন, তুমি কিচ্ছু পাবে না। ওভারঅল যেটা আমি বুঝলাম, এটা একটা পরিকল্পিতভাবে নাটক করা হয়েছে। দাদাকে আগের থেকে ফোন করে দাদাকে বলা হয়েছে তুমি এই ধরনের মেসেজগুলো করবে, এই মেসেজগুলো করবে, এবং এর প্রত্যুত্তরে আমি তোমাকে কিন্তু মেসেজের মাধ্যমে কোনো উত্তর দেব না, আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এসে সব উত্তর দেব, এবং একদম সুন্দর করে যেরকম আমি চাইবো, যেরকম আমার দর্শকরা চাইবে, যেরকম আমি খাওয়াতে চাইবো, আমি কিন্তু সেইভাবেই কিন্তু তোমাদেরকে খাওয়ানোর চেষ্টা করেছি। মানে দর্শকদের, যে দর্শকগুলো এখনো অন্ধের মতন ভালোবেসে যাচ্ছ, পট্টি পড়ে রয়েছ, তারা কিন্তু এখনো অবধি মানে তাদেরকে কিন্তু এখনো অবধি সে পট্টি পড়িয়ে যাচ্ছে। তবে আজকে তার কমেন্ট বক্সটা দেখার মতন, একদম বাঁধিয়ে রাখার মতন কমেন্ট বক্স, ভীষণ সুন্দর কমেন্ট বক্স আজকে। এত সুন্দর জুতোর বাড়ি খেয়েছে না, এত সুন্দর জুতোর বাড়ি খেয়েছে না, মানে আর কিছু বলার নেই। মানে সত্যি, মানে টাকার জন্য কোন লেভেলে নেমে গেছে তারা, কোন লেভেলে নেমে গেছে, শিক্ষিত বলে এরা, কোন লেভেলে নেমে গেছে টাকার জন্য, যে টাকা মানে ধ্যান জ্ঞান সবকিছু টাকা, সবকিছুই টাকা, টাকা ছাড়া আমি কিচ্ছু বুঝি না, কিচ্ছু বুঝি না। মানে আমার হাজবেন্ডের এবং আমার পার্সোনাল কথা পর্যন্ত বিক্রি করে, যদি পার্সোনাল নয়, এটা পূর্ব পরিকল্পিত। যারা ভাবছো এই পার্সোনাল কথা ওরা রিভিল করছে, না, এটা পূর্ব পরিকল্পিত, দাদাকে দিয়ে করানো হয়েছে, এবং এরকম করে একটা প্ল্যান করা হয়েছে যাতে ভিউজটা ভীষণ পরিমাণে আপ হয়ে যায় এবং রিচটা বেড়ে যায়। যত না ভিউজ হচ্ছে, ও চাচ্ছে ম্যান্ডি যেরকম কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করেছে, ফারু যেরকম কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করেছে, এরকম কেচ্ছা কেলেঙ্কারি যাতে বিক্রি করে যতগুলো ভিউজ পেয়েছে, মানে ওরা তো লাখের উপরে ভিউজ পেয়েছে, ও চাচ্ছে যাতে আমার ভিউজ লাখের উপরে হয়ে যাক। বেচু লাখের উপরে ভিউজ পেয়েছে, ও চাচ্ছে বেচু যাতে লাখের, ও যেন বিক্রি করে লাখের উপরে ভিউজ পায়। মোট কথা, ও ভিউজের জন্য এটা করছে, টাকার জন্য এটা করছে। ও জানে কন্ট্রোভার্সি করলে পরে আমার টাকা হবে, এবং কন্ট্রোভার্সি না করলেই আমার টাকা হবে না, ভিউজ হবে না। তাই কন্ট্রোভার্সির শেষ লেভেল অবধি আমি নিয়ে যাব। ডিভোর্স করতে হয় করব, পুনরায় বিয়ে করব, কিন্তু ডিভোর্স আমি করবই। মানে এরকম করে আমি, মানে ডিভোর্স দাদা কিন্তু মুখে বলেনি, ও ডিভোর্সটার কথা বলবে, ও বলবে অন্য বিয়ে দেবেই। আচ্ছা, যাই হোক, আচ্ছা, মানে কি বলবো বলো তো, এই মানসিকতা নিয়েই এইসব ব্লগারকে, এইসব মিথ্যে ব্লগারদের তোমরা ভালোবাসা দিচ্ছ, আর কিছু বলার নেই। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।